আকবার। মধ্যপ্রাচ্যে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সৌদির সঙ্গে মিল রেখে পটুয়াখালী, চাঁদপুর সহ কয়েকটি জেলায় নামাজ আদায়। ঈদের দিনও বৃষ্টির পূর্বাভাস। শেকড়ে টানে আজও নগর ছাড়ছে মানুষ। লঞ্চে ভিড়, চাপ না থাকায় ট্রেন বাসে স্বস্তি। টার্মিনালের বাইরে বাড়তি ভাড়া নিলে নিয়ন্ত্রণ অসম্ভব বলছে মালিক সমিতি। দেশে আনা হলো সৌদিতে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মোশাররফের মরদেহ। 2 সন্তানের শিক্ষার খরচ বহন করবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। এবং ঈদ কেনাকাটায় গতি পেয়েছে দেশের অর্থনীতি। লেনদেন 2 লাখ কোটি টাকা ছাড়ানোর আশা ব্যবসায়ীদের। জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। মক্কার মসজিদুল হারাম, রিয়াদ সহ বিভিন্ন এলাকার মসজিদে নামাজ আদায় করেন হাজার হাজার মুসল্লি। এছাড়া কুয়েত, আরব আমিরাতেও জামাতে অংশ নেন বহু মানুষ। আল আকসা বন্ধ থাকায় জেরুজালেমের রাস্তায় ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন ফিলিস্তিনিরা। দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপেও উদযাপন করা হচ্ছে ঈদ উল ফিতর। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর মুসলিম বিশ্বে আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। সৌদি আরবের মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন লাখো মুসল্লি। মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কোলাকুলি করেন মুসল্লিরা। সৌদি আরবের রাজধানী রিয়াদের বিভিন্ন মসজিদেও ঈদের নামাজ হয়। উৎসব মুখর পরিবেশে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদ উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ও সেবামূলক ব্যবস্থা গ্রহণ করে সরকার। একই দিন সংযুক্ত আরব আমিরাতে হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরকে শুভেচ্ছা বিনিময়, কোলাকুলি এবং দান সৎকার মাধ্যমে মুসল্লিরা উদযাপন করেন ঈদের আনন্দ। চলমান অস্থির পরিস্থিতির কারণে কুয়েতে এবারের ঈদে নেই আগের মতো উৎসবের আমেজ। এবার ঈদের নামাজ খোলা স্থানে আদায় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। ফলে প্রবাসী সহ সকল মুসল্লিদের ঈদ উদযাপন সীমিত পরিসরেই করতে হয়েছে। পবিত্র আল আকসা মসজিদ বন্ধ থাকায় জেরুজালেমের রাস্তায় ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন ফিলিস্তিনিরা। যুদ্ধ শুরুর পরই মসজিদটিতে মুসলমানদের প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। ইসরায়েলি হামলার মুখে লেবাননে হয়েছে ঈদের জামাত। রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন শহরে নামাজে অংশ নেন হাজারো মুসল্লি। দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপে উদযাপিত হয়েছে মুসলমানদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব। দেশটির রাজধানী মালের জাতীয় ঈদগাহ সহ বেশ কয়েকটি মসজিদে স্থানীয়দের সঙ্গে নামাজে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও। নামাজ শেষে প্রবাসীদের সঙ্গে কুশল বিনিময় করেন দেশটির প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মইজু। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। রাহানুল রানা, সময় সংবাদ। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে উদযাপন করা হচ্ছে ঈদ উল ফিতর। পটুয়াখালী, চাঁদপুর, মাদারীপুর সহ কয়েকটি জেলায় ঈদের নামাজে অংশ নেন মুসল্লিরা। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়া মুসলিম বিশ্বে একদিনে ঈদ উদযাপনের পরামর্শ তাদের। দেশের আকাশে চাঁদ দেখে নয়, শত বছরের প্রচলিত রীতি অনুযায়ী ঈদ উল ফিতরের উদযাপন। শুক্রবার সকালে নামাজ আদায়ের মধ্য দিয়ে মাদারীপুর, চাঁদপুর, জামালপুর, সাতক্ষীরা, বগুড়া, পটুয়াখালী, মৌলভীবাজার ও বরগুনা সহ দেশের কয়েকটি জেলায় জায়নামাজ হাতে ঈদগাহ ময়দানে ছোটেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ঈদের নামাজ আদায় করেন তারা। এ সময় চাঁদ দেখে রোজা রাখা ও ঈদ উদযাপনের প্রাসঙ্গিকতা তুলে ধরেন ইমাম। দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয় মোনাজাত। নামাজ শেষে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন মুসল্লিরা। কোলাকুলি করে ঈদ আনন্দে মাতেন তারা। শব্দটা সৌদি আরবের সাথে মিল রাখে না, অটোমেটিক মিল হয়ে যায় সৌদি আরবের সাথে। সবাই একসাথে যেন পালন করে, তাহলে আমাদের আত্মসমর্পণটা সার্থক হবে। আমরা সৌদি আরবে তো কোনো আসলে কোনো দলিল না, আমরা দলিল হিসেবে ব্যবহার করি চাঁদকে। এদিকে রাজধানীর কলাবাগান এলাকায় সামুরাই কনভেনশন সেন্টারে মুসলিম উম্মার বাংলাদেশের আয়োজনে 2টি জামাতে আদায় করা হয় ঈদের নামাজ। এতে অংশ নেন কয়েকশো মুসল্লি। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা রাখা ও ঈদ উদযাপনের দাবি জানান তারা। চাঁদ তো আর দুটা না, চাঁদ একটা, সারা পৃথিবীতে একবারই উঠে।
সেই হিসেবে আমাদের আকিদে আমরা মনে করি যে আমরাই সঠিক। আগের দিনে মানুষ সংবাদ পেত না, সেই জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হইতো, এখন সেই ওজোরটা নাই। একই দিনে সাওম পালন এবং একই দিনে ঈদ পালন নিয়ে হাসাহাসি করে, এটা তাদের জ্ঞানের স্বল্পতা। এটা অবশ্যই বাতিল না, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেকই যারা পালন করছে তারা পালন করছে। দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন জেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। কাল ঈদ উল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, তবে বৃষ্টি হলে প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে। এই মুহূর্তে ঈদগাহে আছেন সহকর্মী শাহরিয়া সৌমিক, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সৌমিক, প্রতিবারের মতো এবারও ঈদ উল ফিতরের জামাতকে ঘিরে সেজেছে রাজধানীর জাতীয় ঈদগাহ। ঠিক এখন আমরা দাঁড়িয়ে আছি জাতীয় ঈদগাতে এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকালকে সকালের যে ঈদের জামাত, সেই ঈদের জামাতকে ঘিরে কিন্তু এখানকার যে নামাজের যে প্যান্ডেল সেটি প্রায় প্রস্তুতির শেষ পর্যায়ে আছে। গত প্রায় 1 মাস যাবৎ কিন্তু এই প্যান্ডেলের প্রস্তুতির কাজ চলমান রয়েছে এবং এখন শেষ পর্যায়ের কাজ চলমান আছে। মোটামুটি সকল কার্যক্রম শেষ হয়েছে। এখানে ধরতে গেলে আর কিছু কার্পেটিং সহ বিভিন্ন রং এবং আলোকসজ্জার কিছু কাজ এখন পর্যন্ত বাকি আছে। তবে এখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে আর জাস্ট কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো শেষ হবে, এমনটি কিন্তু বলছেন। দর্শক জানিয়ে রাখতে চাই যে প্রতিবার ঈদের জামাত এই ঈদগাহ ময়দানে হলেও এবার কিন্তু একটু ভিন্নতা আছে, কারণ দীর্ঘ 36 বছর পর কিন্তু এবারই প্রথম জাতীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কিন্তু একসাথে জামাত আদায় করবেন এই ঈদগাহ ময়দানে। এবং এখানে সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান সহ সরকারের প্রায় 330 জন বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে নামাজ আদায় করবেন। পাশাপাশি এখানে প্যান্ডেলের ভিতরে 35,000 মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে নারীদের জন্য সংরক্ষিতভাবে ব্যবস্থা রাখা হয়েছে। এবং প্যান্ডেল যদি পরিপূর্ণ হয়ে যায় তবে ঈদগাহ ময়দানের আশেপাশে ফাঁকা জায়গা এবং সড়ক রাস্তা মিলে প্রায় 1 লক্ষ মুসল্লি যাতে নামাজ আদায় করতে পারে নির্বিঘ্নে, এমন ব্যবস্থা কিন্তু করা হয়েছে আমরা দেখতে পেয়েছি। এবং এখানে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা এবং এখানে বিশেষ অজুখানার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ব্যবস্থা রাখা হয়েছে 2টি মেডিকেল টিমের, যারা সার্বক্ষণিক এখানে কোনো মুসল্লি এসে নামাজরত অবস্থায় অসুস্থ হয়ে গেলে অথবা কোনো ধরনের শারীরিকভাবে অস্বস্তি বোধ করলে এখানে যাতে সার্বক্ষণিকভাবে তাদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা যায়, এমন ব্যবস্থাও কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাখা হয়েছে। পাশাপাশি প্রশাসনের কিন্তু একটি নিশ্চিত ব্যবস্থা রাখা হয়েছে। এবং গতকালকে আমরা দেখেছি যে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার তিনি কিন্তু জানিয়েছেন কোনো ধরনের কোনো নিরাপত্তার শঙ্কা অথবা কোনো ধরনের কোনো নামাজে বিঘ্নিত হওয়ার কোনো ধরনের কোনো শঙ্কা কিন্তু নেই, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। তো রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান থেকে এই ছিল আমার কাছে ঈদের নামাজের সর্বশেষ। জাতীয় ঈদগাহ ময়দান থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়া সৌমিক। দেখছেন সময় সংবাদ। ঈদ উদযাপনে শেষ মুহূর্তেও বাড়ির পথে ছুটছেন নগরবাসী। সকাল থেকে যাত্রী চাপ রয়েছে নৌপথে। ঈদযাত্রার শেষ মুহূর্তেও সদরঘাট থেকে যাত্রীপূর্ণ করেই ছাড়ছে প্রতিটি লঞ্চ। তবে ভিন্ন চিত্র কমলাপুর রেল স্টেশনে। গত 2 দিনের মতো উপচে পড়া ভিড় নেই ট্রেনে। নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে গন্তব্যে। সড়ক পথেও নেই গাড়ির বাড়তি চাপ। বাস কাউন্টারে এসে ভোগান্তি ছাড়াই বাসের টিকিট কেটে বাড়ির পথে রওনা হচ্ছেন ঘরমুখো মানুষ। এই মুহূর্তে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আছেন নাসির উদ্দিন উজ্জ্বল। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। পূর্ণ 30 দিন সিয়াম সাধনার পর রাত পলে যে ঈদ, সেই ঈদ ঘিরে কিন্তু শেষ মুহূর্তে ঈদ যাত্রা চলছে এবং পদ্মা সেতু অতিক্রম করে কিন্তু বাড়ি পানে যাচ্ছে মানুষ এবং কখনো কখনো লম্বা লাইন পড়ে যাচ্ছে, আবার কখনো কিন্তু একেবারে ফাঁকা অবস্থা। কিছুক্ষণ আগে একটা ঝড়ো হাওয়া পরিবেশ বিরাজ করছে, এর মধ্যে কিন্তু যানবাহন পারাপার হচ্ছে এবং পদ্মা সেতুতে কিন্তু অনবরত যে যানবাহন চলছে সেগুলো মনিটরিং করছে কিন্তু 181টি ক্যামেরায়, এবং যে ক্যামেরাগুলো শুধু পদ্মা সেতু নয়, পদ্মা সেতুর 2 প্রান্তেও রয়েছে। এবং এবার কিন্তু পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছেন যে রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে এবং যেটি
17 তারিখ থেকে 19 তারিখ গেলকাল পর্যন্ত যে এই 3 দিনের ছুটি ছিল, এই 3 দিনে কিন্তু 1,19,682 যান পারাপারে 13,21,51,000 টাকা আদায় হয়েছে। আর গেল বছর যে 2025 সালের এই ঈদ যাত্রা ছিল, সেখানেও কিন্তু 3 দিনে 1,08,200টি যান পারাপারে টোল আদায় হয়েছিল 12,78,400 টাকা। সেদিক থেকে কিন্তু 1,20,72,000 টাকারও বেশি টোল আদায় হয়েছে তারা বলছেন। এবং এর পেছনে তারা বলছেন যে চাপ বেশি থাকলেও কিন্তু এবার কিন্তু জটলা তৈরি হয়নি এবং স্বাচ্ছন্দ্যে যাত্রীরা পারাপার হতে পেরেছে। সেজন্য তাদের ব্যবস্থাপনায় উন্নতির কথা বলেছেন। একই সঙ্গে কিন্তু যে পদ্মা সেতু ঘিরে যে দুপারে এক্সপ্রেসওয়ে রয়েছে, বিভিন্ন জায়গায় স্ট্যান্ড রয়েছে, সেখানে বিশেষ করে বাস বে তৈরি করার কথা বলছেন তারা। একই সঙ্গে যে বিভিন্ন পয়েন্টে যে মনিটরিং ব্যবস্থা আর পদ্মা সেতু দিয়ে যে ট্রেন চলাচল, সেটা কিন্তু স্বাচ্ছন্দ্যভাবে চলছে এবং কোনো শিডিউল বিপর্যয় হয়নি। দ্রুত গতিতে মাত্র 3 ঘন্টায় কিন্তু রাজধানী ঢাকা থেকে খুলনা এবং বেনাপোল পৌঁছাতে পারছেন। এই সব কিছু মিলিয়ে কিন্তু পদ্মা সেতু কেন্দ্রিক যে ঈদযাত্রা, সেটি খুবই উৎসব মুখর হয়ে উঠেছে আমরা লক্ষ্য করছি। তো এই ছিল মুন্সিগঞ্জের পদ্মা সেতু থেকে ঈদযাত্রার সবশেষ। ঈদযাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। দেখছেন সময় সংবাদ। সঙ্গে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মোশাররফ হোসেনের মরদেহ দেশে পৌঁছেছে। বেলা 11টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করে মন্ত্রী জানান, নিহতের পরিবার ও 2 সন্তানের শিক্ষার খরচ বহন করবে সরকার। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, যুদ্ধাবস্থা চলা দেশগুলোয় বাংলাদেশ মিশন ও দূতাবাস সতর্ক অবস্থায় রয়েছে। সরকারের খরচে একটি চার্টার্ড ফ্লাইটে প্রবাসীদের ফেরত আনা হচ্ছে। এই যে মৃতদেহ যে পরিবার, এই পরিবারের আর্থিক সহযোগিতা সহ তাদের এই কোম্পানির যে খরচ, সেটা আমরা অফিসিয়ালি আমরা ব্যবস্থা করে দেব এবং তার পরিবারের বাচ্চাদের লেখাপড়ার জন্য আমরা দায়িত্বভার নিয়েছি। যারা ওখানে থাকতে চাচ্ছে তারা যাতে সুরক্ষিত থাকতে পারে সে ব্যবস্থা আমরা করছি এবং যারা আসতে পারছে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থাটাও আমরা করার চেষ্টা করছি। এই বিমানটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে চার্টার করা হয়েছে এবং বাংলাদেশ বিমানের সহযোগিতা আছে এবং আমরা সহি সালামতে আসলে আমরা বলতে পারবো যে আমরা ওই ভাইদেরকে আমরা ভাই বোনদেরকে আমরা আনতে পেরেছি। অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির বছর পেরোলেও ফেরত যায়নি একজন রোহিঙ্গাও। উল্টো আরও প্রায় 1.5 লাখ মানুষের বাড়তি বোঝা চেপেছে দেশের কাঁধে। নিরাপদ জীবনের স্বপ্ন নিয়ে নিজ ভূমিতে ফিরতে বাস্তুচ্যুতরা এখন তাকিয়ে আছেন নতুন সরকারের পদক্ষেপের দিকে। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ইফতার সামনে রেখে লাখো রোহিঙ্গার উপস্থিতি, পাশে জাতিসংঘের মহাসচিব। 2025 সালে 14 মার্চ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সেই সমাবেশে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়েছিলেন বড় প্রতিশ্রুতি। সামনের বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই এই ঘোষণায় আশায় বুক বেঁধেছিলেন কক্সবাজারের 33টি ক্যাম্পে থাকা 12 লাখের বেশি রোহিঙ্গা। কিন্তু 1 বছর পেরিয়ে গেল, নেই প্রত্যাবাসনের কোনো দৃশ্যমান অগ্রগতি। মহাসচিব জেনেভা যে বৈঠকে ডক্টর ইউনুস আমেরিকা যে বৈঠকে রোহিঙ্গা কেমত তাগিয়ে ওয়াদা দিলেন বইয়ার উড়াত তাগিয়ে গই। বাংলাদেশ সরকার একাধিকবার প্রত্যাবাসনের উদ্যোগ নিলেও নাগরিকত্ব ও নিরাপত্তার নিশ্চয়তা না থাকায় তা আলুর মুখ দেখেনি। 91-92 মাস জিল্লা করে আছে বিএনপি সরকার ফাঁসা দিয়ে আরারে এবার তো আছে বিএনপি সরকার সারা বেশি খুশি হই আরে হকলো এর যাবে নিয়ে আশা করি। বর্তমান সরকার নতুন সরকার দায়িত্ব নিয়েছেন, তাদের কোনো নিজস্ব পলিসি থাকলে হয়তো এটা রেজাল্ট আসতে পারে। এদিকে ক্যাম্পগুলোতে বাড়ছে সংকট, জ্বালানি ঘাটতির পাশাপাশি আন্তর্জাতিক তহবিল কমে যাওয়ায় দেখা দিয়েছে খাদ্য সংকটও। আমরা আমাদের সীমান্তেও রোহিঙ্গাদের জড়ো হওয়ার সংবাদ পাচ্ছি, তো এটা আমাদের জন্য খুব একটি ভালো সংবাদ নয়। ঈদ আসে ঈদ যায়, কিন্তু বদলায় না রোহিঙ্গাদের ভাগ্য। প্রতিশ্রুতির পরও যখন সৈন্য প্রত্যাবাসন, তখন প্রশ্ন একটাই, আর কত অপেক্ষা? সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদে আরও থাকছে, মাদারীপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, 2 শিশু সহ আহত 10, চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা, ধারণা পুলিশের। এবার বাণিজ্যের সংবাদ। নিত্যপণ্যের বাজার থেকে বিপণী বিতান, ঈদ কেনাকাটায় সরগরম সর্বত্র। উৎসবের আমেজে গতি পেয়েছে দেশের অর্থনীতিও।
বাংলাদেশ দোকান মালিক সমিতি বলছে এবছর উৎসবের অর্থনীতির আকার ছাড়াতে পারে 2 লাখ কোটি টাকা। সাইফুল ইসলামের রিপোর্ট। কাপড়ের গুণমান, সেলাই কিংবা রং সব খুঁটিয়ে দেখে চলছে পোশাক বাছাই। ঈদ উৎসবকে রাঙাতে জুতা থেকে অলংকারের দোকান, সর্বত্র কেনাকাটার আমেজ। ঈদ খুশি, ঈদ আনন্দ, যে উপলক্ষে কিনা হয়। আমরা বিক্রি করব ভালোভাবে, সবাইকে আমরা হাসি খুশিভাবে বিদায় দিতে পারবো। ক্রেতা সমাগমে বাড়তি বিক্রিতে গতি এসেছে দেশের অর্থনীতিতেও, স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মধ্যে। আলহামদুলিল্লাহ এবার গতবারের চেয়ে ভালো হয়েছে। নির্বাচনের পরে থেকে যে বেচানা ভালো হয়েছে, মাশাআল্লাহ এবার ঈদও ভালো বেচানা হয়েছে আমাদের। বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি বলছে পোশাক থেকে শুরু করে খাদ্যপণ্য এবছর ঈদ উল ফিতর কেন্দ্রিক কেনাকাটায় লেনদেনের পরিমাণ ছাড়াতে পারে 2 লাখ কোটি টাকা। এবার বেচা বিক্রিটা আমরা আশা করতেছি 2 লক্ষ কোটি টাকা পর্যন্ত আমরা অ্যাচিভ করতে পারবো, যেটা বিগত সময়ে আমরা 7 বছরও পারিনি। অর্থনীতির এই গতি ধরে রাখতে জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। চাঁদাবাজি বন্ধ করে ব্যবসায়ী বান্ধব পরিবেশ তৈরিতে সরকারকে নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। প্রশাসন তাদের বিভিন্ন দায়িত্বগুলোকে তারা পালন করার চেষ্টা করছে, কিন্তু এটা আরো ভালোভাবে পালন করতে হবে। যানজটটাকে নিরসন করতে হবে। যুদ্ধকে কেন্দ্র করে যে পাওয়ার সেক্টরে যে অস্থিরতা, এইটাকে সামনে নিয়ন্ত্রণ করতে হবে। আসলে আরো হয়তো উৎসব দেখতে পেতাম আমরা যদি এই মধ্যপ্রাচ্যের যুদ্ধটা না হতো, তাহলে সেই ক্ষেত্রে রেমিটেন্সটা আসতো এবং তখন কিন্তু কেনা বেচা আরো বেশি হতো। ব্যবসায়ীরাও কিন্তু কোনো রকমের কিন্তু সেরকম অভিযোগ করছেন না যে কোথাও কোনো সমস্যা হচ্ছে। বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতির তথ্য মতে 2025 সালে ঈদ উল ফিতর কেন্দ্রিক বেচা কেনা হয় 1,40,000 কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 শিশুসহ আহত হয়েছেন 10 জন। ভোরে ঢাকা থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ বরিশাল যাচ্ছিল। মাদারীপুরের রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা কাঠ বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে 2 শিশুসহ আহত হন অন্তত 10 জন। দুর্ঘটনার পর ঢাকা বরিশাল মহাসড়কে 1.5 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। পুলিশের ধারণা, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। দেখছেন সময় সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। উৎসবের ঈদেও থেমে নেই মধ্যপ্রাচ্য যুদ্ধ। ঈদের দিনেও তেহরান তেল আবিব পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। স্থানীয় সময় শুক্রবার ইসরায়েলের হাইফায় তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ। ইরানের সামরিক অবকাঠামোয় পাল্টা আঘাত হেনেছে তেল আবিব। ইরান এখন আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা রাখে না বলে দাবি করেছে নেতানিয়াহু। এদিকে ইরানের গ্যাস ক্ষেত্রে ইসরায়েল আর হামলা চালাবে না বলে আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য 27 সদস্যের দল ঘোষণা করেছে ফ্রান্স। ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেম্বেলে ও কোলো মুয়ানি। জুনে ফিফা বিশ্বকাপের জন্য আগামী 13 মে চূড়ান্ত দল ঘোষণা করবে ফ্রান্স। আসরের প্রস্তুতির অংশ হিসেবে আগামী 26 মার্চ ব্রাজিল ও 3 দিন পর ওয়াশিংটনে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে 2018 সালের চ্যাম্পিয়নরা। বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে ফুটবলারদের যাচাইয়ের শেষ সুযোগ কোচ দিদিয়ার দেশামের সামনে। তাই তো শক্তিশালী দল ঘোষণা করেছেন কোচ। ফিরিয়েছেন কিলিয়ান এমবাপ্পেকে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মধ্যপ্রাচ্যে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সৌদির সঙ্গে মিল রেখে পটুয়াখালী, চাঁদপুর সহ কয়েকটি জেলায় নামাজ আদায়। ঈদের দিনও বৃষ্টির পূর্বাভাস। শেকড়ের টানে আজও নগর ছাড়ছে মানুষ। লঞ্চে ভিড়, চাপ না থাকায় ট্রেন বাসে স্বস্তি। টার্মিনালের বাইরে বাড়তি ভাড়া নিলে নিয়ন্ত্রণ অসম্ভব বলছে মালিক সমিতি। এবং দেশে আনা হলো সৌদিতে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মোশাররফের মরদেহ। 2 সন্তানের শিক্ষার খরচ বহন করবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর থাকছে খেলার সময়। সঙ্গে থাকুন সময়ের।